আমাদের অপমান নিশ্চয়ই আমাদের জাতীয় পতাকার অপমান এই জিনিসটাকে সহ্য করা বা এটাকে কোনো রকম প্রলেপ দিয়ে কথা বলার কোনো ব্যাপার নেই। আজকে যখন 6.5% না 8%-এ নামে তখন কি হলো? বাংলাদেশে হিন্দুদের কি হলো? তারা কি কর্পূরের মতো উবে গেছিল? হঠাৎ করে যেন আমাদের মোদী সরকার এবং জয়শঙ্করের আচার আচরণ দেখে মনে হলো যে কেউ তাদের গ্যারেন্টি দিয়ে দিয়েছেন যে আগামী 100 বছর ধরে হাসিনা থাকবেন। আর সেকেন্ডলি যেটা আমার যে কথাটা বলার, যে দেখো আগামী 1.5 মাস পরিস্থিতিটা কিন্তু খুব খারাপ থাকে। একটা আম বিক্রি করতে গেলে তার উপর 3 রকমের ট্যাক্স আছে। এখানকার একটা বই ওই দেশের লোক পড়তে গেলে সেটাকে জালি করে ফটোকপি করে পড়তে হয়। ওই বেসরকারি ঘুষঘুষে ফুসফুসে স্মাগল করা, এই ফাঁক ফোঁকর দিয়ে জিনিসপত্র বিক্রি করা, এটাকেই যেন আমরা এনকারেজ করছি। আজকে পশ্চিমবঙ্গের পার্সেন্টেজ অফ মুসলিম পপুলেশন ইজ প্রবাবলি মোর দ্যান দ্যাট অফ পোস্ট ইন্ডিপেন্ডেন্স ওয়েস্ট বেঙ্গল। তারা মুখে বাংলা বলতে পারেন, কিন্তু তাদের মনের মধ্যে সেই কেউ আর কি তাদের আরবের আর তাদের অ্যারাবিক কালচারে ফিরে যাচ্ছেন। সত্যি কথা বলতে ওদের ইলেকশনের নামগন্ধ নেই। বুথে কোনো কাকপক্ষী থাকতো না, কোনো ভোটার থাকতো না, পুরো ব্যাপারটা একটা মেকি সাজানো। আমেরিকা সর্বশেষে গিয়ে ঠিক কাজটা করে, কিন্তু ঠিক কাজটা করার আগে সব ভুলগুলো আগে পরপর করে নেয়। ভারত পাকিস্তানের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক, ভারত চায়নার সঙ্গে সাপে নেউলে সম্পর্ক, এটা কিন্তু আমেরিকার একেবারে সে জমানো সিরিয়ালের। ডেমোক্র্যাটরা কিছুটা আমাদের কংগ্রেস পার্টির মতো, যে মুখে সবসময় কথাগুলো ভালো ভালো বলে, আলটিমেটলি কাজগুলো হলো পুরো গোল। প্রথমে বিল ক্লিন্টন, তারপর ব্যারাক ওবামা, এবং তারপরে এই 80 বছর বয়সী রোগা লিকলিকে মহিষাসুর হলো জো বাইডেন। ওরা কি বিন লাদেনের সঙ্গে কি করতে গেছিল? লুডো খেলতে গেছিল যখন অ্যাবোটাবাদে গিয়ে বিন লাদেনকে মেরেছিল। তুমি চিন্তা করো, আমেরিকা তার এই আইপিএলের স্পন্সরশিপের মতো এই যে ছাত্র মুভমেন্টটা বাংলাদেশে হয়েছে, খালি ওরা কোনো স্পন্সরের জার্সি পড়েনি। দেখো, ডোনাল্ড ট্রাম্প শান্তির দূত কিচ্ছু নয়। ও শান্তির দূত না, ও হচ্ছে একটা বাণিজ্যিক ভূত। আজকে বোধহয় কট্টরপন্থী কিছু হিন্দুত্ববাদী যত মোদির ক্যাবিনেটে আছে, ততজন আবার ট্রাম্পের ক্যাবিনেটেও আছে। আমাদের যেটা মনে রাখতে হবে, একটা দেশের 17 কোটি মানুষের মধ্যে সবাই মৌলবাদী নয়। ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটা ইস্যু চলছে এবং সেই জন্য উত্তাল, যেমন বাংলাদেশ তার পাশাপাশি এই দেশও রয়েছে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি বিভিন্ন দেশগুলি বিভিন্ন রকম মন্তব্য করছে। তারই মধ্যে ভারতের জাতীয় পতাকা অবমাননা করার জন্য এই রাজ্যের, বিশেষ করে কলকাতার বেশ কয়েকজন চিকিৎসক থেকে শুরু করে একটি বেসরকারি হাসপাতালও সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশি কোনো রোগীদেরকে পরিষেবা দেবেন না। ইতিমধ্যে বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছেন গতকাল থেকে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখো, ব্যাপারটা তো আমাদের সবাই খারাপ লাগছে। এই রকম মানুষের এরকম একটা খারাপ, একটা হীন মনোভাব, এটা যেমন আমাদের কি বলবো, এটা আমাদের অপমান। নিশ্চয়ই আমাদের জাতীয় পতাকার অপমান এই জিনিসটাকে সহ্য করা বা এটাকে কোনো রকম প্রলেপ দিয়ে কথা বলার কোনো ব্যাপার নেই। কিন্তু কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যে দেখো এইরকম অসভ্যতা, এইরকম একটা দুর্ব্যবহার, এরকম একটা ডিভিয়েন্ট খারাপ আচার আচরণ, এটা তো সব সমাজের মধ্যেই আছে। প্রথম আমরা তো চোখের সামনেই দেখতে পেলাম যে বাংলাদেশ একটা 5ই অগস্টের পর থেকে একটা সাংঘাতিক একটা বিচ্ছিরি পরিবেশের মধ্যে দিয়ে তারা গেছেন। সেখানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বা তার গভর্নমেন্টের অনেক কিছু দোষ ত্রুটি ছিল। ভারতবর্ষেরও কিন্তু যথেষ্ট, তার মধ্যে ইন্ডিয়ান ফরেন পলিসি বা আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে 2014-15 পর থেকে বা কয়েকটা বছর পর থেকে প্রথমে আমাদের মোদিজি এবং তারপরে জয়শঙ্করের সময় যেভাবে ফরেন পলিসি এসছে, সেখানে দুটো জিনিস বলতে হবে, যে আমাদের নিজের স্ট্র্যাটেজিক ভুলগুলো নিজেদের স্বীকার করার একটা সময় আছে। প্রথম কেন আমরা যেখানটা খারাপ লেগেছিল, যে আমরা যখন দ্বিতীয় একটা দেশের সঙ্গে আমাদের পারস্পরিক সম্পর্ক রাখছি, সবসময় সেই দেশে যারা
ক্ষমতায় আছেন, অপোজিশনে আছেন, একাধিক পলিটিক্যাল স্টেক হোল্ডার্সদের সঙ্গে একটা সম্পর্ক রাখতে হয়। হঠাৎ করে যেন আমাদের মোদী সরকার এবং জয়শঙ্করের আচার আচরণ দেখে মনে হলো যে কেউ তাদের গ্যারেন্টি দিয়ে দিয়েছেন যে আগামী 100 বছর ধরে হাসিনা থাকবেন, সুতরাং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বিতীয় কোনো পলিটিক্যাল স্টেক হোল্ডারের সঙ্গে বিএনপি এবং অন্যান্য কিছু গোষ্ঠী আছে তাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। সেকেন্ড যে জিনিসটা অন্তত আমার মনে হয়েছে যে প্রায় মোর দ্যান মানে একটা দশক ধরে যে জিনিসটা একটা বিজেপির আহাম্মকপনা ছিল, যে তারা পশ্চিম বাংলাকে উপেক্ষা করে বাংলাদেশের সঙ্গে একটা দহরম মহরম করার চেষ্টা করছে, যেখানে শিল্প বলো, সংস্কৃতি বলো, ট্রেড বলো, সব কিছু হবে আমাদের রাজ্যের ওপর দিয়ে। আমাদের রাজ্যের ওপর দিয়ে না গিয়ে তো বাংলাদেশ পৌঁছানো যায় না। কিন্তু সেখানে আমরা আমাদের সাংস্কৃতিক আদান প্রদান বলি, আমরা আমাদের কমার্স ট্রেডের কথা বলি, আমরা রাস্তা তৈরি করছি, কোনোটাকে বন্ধুত্ব সেতু বলছি, কোনোটাকে মৈত্রী এক্সপ্রেস বলছি। আরে এই বড় বড় রাস্তা এবং বড় বড় ব্রিজ দিয়ে যাবেটা কি? একটা আম বিক্রি করতে গেলে তার উপর 3 রকমের ট্যাক্স আছে। এখানকার একটা বই ওই দেশের লোক পড়তে গেলে সেটাকে জালি করে ফটোকপি করে পড়তে হয়। আমাদের এই হালফিলে কিছু আইনের ফাঁকফোকর বার করে এদিককার অ্যাক্টর অ্যাক্ট্রেস নিয়ে ওদিককার ডিরেক্টর নিয়ে কোনো মতে, তাও শুনছি বোধহয় চলচ্চিত্র সিনেমার ক্ষেত্রে কিছুটা আছে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস। ফাঁকা ফাঁকা রাস্তা, কিছু আমরা এমন করে বর্ডার ট্রেড করি যেখানে বর্ডার ট্রেডগুলো ওই বেসরকারি ঘুষঘুষে ফুসফুসে স্মাগল করা, এই ফাঁক ফোঁকর দিয়ে জিনিসপত্র বিক্রি করা, এটাকেই যেন আমরা এনকারেজ করছি। সুতরাং এদিকের বাঙালিদের এই দিকের বাঙালিদের উপেক্ষা করে আজকে যেন একটা মাথার ওপর দিয়ে টপকে গিয়ে আমি একটা ভয়ঙ্কর যেন একটা দ্বিপাক্ষিক বন্ধুত্ব করলাম দিল্লি এবং ঢাকার সঙ্গে, সেটা একটা কৃত্রিম বন্ধুত্ব। এবং হাজার হোক, আমাদের বাঙালিদের যেমন ভালো দিক আছে, আমরা আবেগপ্রবণ, আমরা ছিঁচকাদুনে, আমাদের নিজস্ব মানসিকতার ঠিক নেই। আজকে 71-এ আমরা সেকুলার হয়ে গেলাম। হ্যাঁ, আজকে যখন মুজিবুর রহমান এসে আমাদের ব্রিগেড প্যারেড থেকে উদয়ের পথে শুনিকার বাণী বললেন, তখন সেই আবেগপ্রবণ বাঙালি, সেই মুজিবুর রহমান সেকুলার। কিন্তু একটা ঘোর সন্দেহর ব্যাপার আছে যে ইফ ইউ লুক অ্যাট দ্য নেচার, যেভাবে আমাদের পাকিস্তান তৈরি হয়েছিল, 2 নেশন থিওরির ওপরে ভিত্তি করে তৈরি হয়েছিল। মানে গান্ধীর মুখ দিয়ে রক্ত উঠে গেছিল, কিন্তু গান্ধী একটা ইন্টারফেথ ইউনিয়ন ভারতবর্ষে করতে পারেননি। কিন্তু আজকে গান্ধী, নেহেরু বা আমাদের মৌলানা আজাদ, খানিকটা সুভাষচন্দ্র বোস যতদিন তিনি ছিলেন, তাদের মধ্যে আমাদের মধ্যে যেমন একটা ভাব ছিল যে আমাদের এই মিক্সড পপুলেশনকে নিয়ে থাকতে হবে, মেজরিটি হিন্দু, তার মধ্যে মুসলিমস আছে, শিখস আছে, সবাইকে নিয়ে থাকতে হবে। আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সেই 71-এর আবেগটা যখন ধীরে ধীরে কমে গেল এবং 75-এর কাছে এসে যখন তারা মুজিবুর রহমানকে তারা শেষ করে দিলেন, মুজিবুর রহমানের মৃত্যুর সঙ্গে দ্য ট্রু সেকুলার বা ইনক্লুসিভ স্পিরিট অফ বাংলাদেশ কিন্তু সেখানে 50% শেষ হয়ে গেছে। এখন যেহেতু শেখ হাসিনা তার বাবার উত্তরাধিকারী, সে আওয়ামী লীগের উত্তরাধিকারী, সে খানিকটা ভেতরের বাক্সটার ভিতরটা ফাঁকা হয়ে গেছে, ওপরের মোড়কটা রেখে সে একটা ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগ সরকার চালিয়ে গেল, যারা হয়তো এতটা প্রকটভাবে, তা না হলে আজকে আমরা নিশ্চয়ই আমাদের উত্তেজিত হবার, ব্যথিত হবার যথেষ্ট কারণ আছে। পোস্ট ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশের বোধহয় অলমোস্ট মোর দ্যান 20% হিন্দু পপুলেশন থেকে শুরু করে আজকে যখন 6.5% না 8%-এ নামে, তখন কি হলো? বাংলাদেশে হিন্দুদের কি হলো? তারা কি কর্পূরের মতো উবে গেছিল? যেখানে আনুপাতিক হারে আজকে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে আমাদের অ্যাবসলিউট টার্মসে আমাদের মুসলিম পপুলেশন বৃদ্ধি পেয়েছে। আজকে পশ্চিমবঙ্গের পার্সেন্টেজ অফ মুসলিম পপুলেশন ইজ প্রবাবলি মোর দ্যান দ্যাট অফ পোস্ট ইন্ডিপেন্ডেন্স ওয়েস্ট বেঙ্গল।
এখন এর মধ্যে কিছু ভালো দিক আছে, আবার কিছু আমাদের পলিটিক্যাল লোকেদের কারসাজি আছে, তাদের দুরভিসন্ধিও আছে। তাহলে এই কথাটা ভাবতে হবে যে আমরা যে মনের মধ্যে একটা সর্ট অফ আ রূপকথা ফেলেছিলাম, যে সেই শেখ মুজিবুর রহমান আমাদের ব্রিগেডে বলছেন, শেখ মুজিবুর রহমান আমাদের গিয়ে চলে গেলেন এবং আওয়ামী লীগের হাত থেকে একটা ভালো ভালো সবাইকে নিয়ে একটা যৌথভাবে থাকার যে ভাবটা, আমার মনে হয় যে আমরা দুটো জিনিসের মধ্যে ভেদাভেদ করতে জানি না। একটা হচ্ছে আমরা একই ভাষায় কথা বলি, মোটামুটি কিছু আমাদের মধ্যে একটা সাংস্কৃতিক অঙ্গভঙ্গির মিল আছে, আর একটা হচ্ছে উই আর ডিফারেন্সিয়েটেড বাই রিলিজিয়ন। এখন আমরা হিন্দুরা, বিশেষ করে আরবানাইজড হিন্দুরা, আমাদের ধর্মীয় আইডেন্টিটি বা ধর্মীয় ব্যাচটা আমরা ওইভাবে প্রকটভাবে আমাদের সাধারণ মানুষের চলাফেরা জীবনযাত্রায় ইট ডাজ নট বিকাম আ ডিফারেন্সিয়েটিং ক্যারেক্টার। কিন্তু যারা আজকে কিনা সেইভাবে একটা কট্টরপন্থী, একটা পিউরিটানিক ইসলামিক কালচার তারা যেখানে প্রেজেন্ট করতে চান, তারা মুখে বাংলা বলতে পারেন, কিন্তু তাদের মনের মধ্যে সেই কেউ আর কি তাদের আরবের আর তাদের অ্যারাবিক কালচারে ফিরে যাচ্ছেন, কেউ তাদের একটা কষ্টকল্পিত মিডল ইস্টার্ন কালচারাল কানেক্ট খুঁজে পাচ্ছেন। তো এই যে আইডেন্টিটি অফ কালচার আর ন্যাশনালিটি, এটা তো খানিকটা আমাদের দেশেও আছে, তার অন্তত 10 গুণভাবে ওই দেশে আছে। আর সেকেন্ডলি যেটা আমার যে কথাটা বলার, যে দেখো আগামী 1.5 মাস পরিস্থিতিটা কিন্তু খুব খারাপ থাকবে। কেন এই কথাটা বলছি? কারণ কেউ যদি আমাদের বোঝাবার চেষ্টা করেন যে হ্যাঁ, শেখ হাসিনা হয়তো 50টা তার পলিটিক্যাল ব্লান্ডার, স্ট্র্যাটেজিক, আমরা দেখতেই পাচ্ছিলাম। আমি একবার যেন একদিনের জন্য কোনো একটা মিটিংয়ে ওদের ইলেকশনের কাছাকাছি সময় গেছিলাম, সত্যি কথা বলতে ওদের ইলেকশনের নামগন্ধ নেই। বুথে কোনো কাকপক্ষী থাকতো না, কোনো ভোটার থাকতো না, পুরো ব্যাপারটা একটা মেকি সাজানো। অ্যান্ড ইট ইজ আ পয়েন্ট অফ রিগ্রেট যে আবার ওই জয়শঙ্কর আর মোদি মিলে কেন হাসিনার এই আনডেমোক্রেটিক ব্যাপারটাকে সাপোর্ট করতেন। আমরা যদি বিএনপির সঙ্গে একটা সম্পর্ক রাখতে পারতাম, আমরা যদি ইউনাইটেড আরব এমিরেটসে গিয়ে মন্দির করতে পারি, আজকে মোহাম্মদ বিন সালমান, যেখানে দ্য সিট অফ মুসলিম কালচার অ্যান্ড রিলিজিয়ন, সে যদি আমাদের বন্ধু রাষ্ট্রের মধ্যে গুনতে হয়, তাহলে আমরা বাংলাদেশের সঙ্গে কিছুটা ম্যাচিওরিটি নিয়ে যেতে পারতাম। সেটা আমরা করিনি। তো আমাদের যেটা বলছিলাম যে আজকে শেখ হাসিনাকে যখন এই একটা ওদের দুটো ইলেকশন একেবারে, মানে তাদের তুলনায় আমাদের পঞ্চায়েত ইলেকশন হচ্ছে হাইট অফ ডেমোক্রেসি। হ্যাঁ, তো এই যে ইলেকশনের পরে কি হলো, এখানে এই যে একটা বাংলায় পপুলার গান আছে না, জুজু বলে, যে আমরা কেউ জুজুর নামটা নিচ্ছি না। এখানে জুজু হচ্ছে আমাদের আমেরিকার ফরেন পলিসিতে একটা ব্যাপার আছে, যেটা সম্বন্ধে চার্চিল বলেছিলেন যে আমেরিকা সর্বশেষে গিয়ে ঠিক কাজটা করে, কিন্তু ঠিক কাজটা করার আগে সব ভুলগুলো আগে পরপর করে রাখে। আর আমেরিকার ফরেন পলিসির মধ্যে এই যে চূড়ান্ত স্বার্থপরতা, তারা বোধহয় 2 দশক ধরে ভিয়েতনামে যুদ্ধ করলেন, নিজেদের দেশে কচি ছেলে মেয়েগুলো বোধহয় কয়েক হাজার, অলমোস্ট 1 লক্ষ নিজের দেশের নাগরিকদের হাজার কিলোমিটার দূরে তারা ভিয়েতনামে গিয়ে জবাই করলেন। একজন আমেরিকানকে জিজ্ঞেস করো যে ভিয়েতনাম যুদ্ধটা কেন হয়েছিল, কেউ তার উত্তর দিতে জানে না। দে ডু নট নো why the hell America fought in Vietnam. এখন এই যে জুজুর কথাটা বলছো না, এই জুজুটার নাম হচ্ছে অ্যান্টনি ব্লিংকেন। কিরম ব্যাপার? অ্যান্টনি ব্লিংকেন আছে, তুমি দেখবে অনেক ক্রিকেট কমেন্টেটর আছে যারা জীবনে ক্রিকেট ব্যাটে হাত দেয়নি কিন্তু সব জানে। অ্যান্টনি ব্লিংকেটের অন গ্রাউন্ড পলিটিক্যাল এক্সপিরিয়েন্স খুব সন্দেহজনক। তিনি কি বোঝেন? তিনি বোঝেন যে যা হোক করে না হোক করে আমেরিকার একটা সর্দারি সব অঞ্চলে থাকতে হবে। তো আমেরিকার এটা সহ্য হচ্ছিল না। কি সহ্য হচ্ছিল না? যে ঠিক আছে, যা হোক করে হোক, দুটো পারস্পরিক দেশ
আমেরিকা এটা খুব তাড়িয়ে তাড়িয়ে খায়। ভারত পাকিস্তানের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক, ভারত চায়নার সঙ্গে সাপে নেউলে সম্পর্ক, এটা কিন্তু আমেরিকার একেবারে সে জমানো সিরিয়ালের মতো। কিন্তু এই যে আমাদের সঙ্গে বাংলাদেশের মধ্যে কিছুটা ট্রেড হয়, কিছুটা যাতায়াত হয়, কিছুটা ইম্পোর্ট এক্সপোর্ট আছে, এই সমস্ত ব্যাপারগুলো আছে, আর এতদিন ধরে তুমি একে অপরকে গায়ে থুতু দিচ্ছ না, কান মুলছ না, গালিগালাজ করছো না, এইটা আমেরিকার কাছে একটা আশ্চর্য ব্যাপার। আমেরিকা মনে করে যে এই দিকে আমেরিকা আছে, ওপরে ক্যানাডা আছে, তলায় মেক্সিকো আছে। আমেরিকা মনে করে যে শান্তিপূর্ণ সীমান্ত একমাত্র ওদেরই পৃথিবীতে অধিকার আছে, আর কারো নেই। আর আমাদের একটা ভুল ধারণা আছে কি, ওই যেরকম আমাদের হয় না যে কেউ কেউ খুব ভালো ভালো কথা বলে, ভালো ভালো কথা বলে পিছন থেকে চিমটি কেটে বেরিয়ে যায়, সেরকম হচ্ছে আমেরিকান ডেমোক্র্যাটরা কিছুটা আমাদের কংগ্রেস পার্টির মতো, যে মুখে সবসময় কথাগুলো ভালো ভালো বলে, আলটিমেটলি কাজগুলো হলো পুরো গোল, মানে ওই রকম নেগেটিভ আউটপুট কোনো দিন হয় না। ভারতবর্ষের ওয়ার্স্ট টাইম এসছে গ্লোবাল জিও পলিটিক্সে, প্রথমত বিল ক্লিন্টন, দ্বিতীয়ত একদম যেন মনে হতো যে গান্ধীর গলাটা যদি একটু গাম্ভীর্যপূর্ণ হতো, সেই রকম গলা নিয়ে ব্যারাক ওবামা কথা বলতেন, যেন মনে হতো স্যুট পরা যীশুখ্রিস্ট। কিন্তু ওই রকম ডিসক্রিমিনেটরি লোক টুয়ার্ডস ইন্ডিয়ান পলিটিক্স একটা হয়নি। এই প্রথমে বিল ক্লিন্টন, তারপর ব্যারাক ওবামা, এবং তারপরে এই ৮০ বছর বয়সী রোগা লিকলিকে মহিষাসুর হলো জো বাইডেন। এই বাইডেনের পৃষ্ঠপোষকতায়, বাইডেনের ঘটনাটা কী ছিল, ব্লিংকন তাকে বলল, শোনো জেঠু, বাইডেন বাবু বড় জেঠুকে বলল, শোনো এরা অদ্ভুত ব্যাপার, এই যে আমরা একটা নতুন সিরিয়াল তৈরি করেছি, ছোট বউ বড় বউ শাশুড়ি অমুক কাকিমা সবাই সঙ্গে ঝগড়া করছে, এটাই তো নিয়ম ছিল ভারতবর্ষের উপমহাদেশে। এটা অদ্ভুত ব্যাপার, ভারত বাংলাদেশ একে অপরের সঙ্গে কথা বলে, এদের ব্যাপারটা একটু ঘেঁটে দেওয়া যায়। যে দেশ পাকিস্তানে গিয়ে বিন লাদেনকে খুন করেছে, কেন মার্ডার করেছে, কেন তারা ওখানে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট তারা চায় না, 9/11 করেছে তারা ওখানে গিয়ে, সে আবার আমাদের লেকচার করে, যখন আমাদের বলে তোমরা কেন আমাদের দেশে এসে খালিস্তানিদের খুঁজে খুঁজে বার করছো। ওরা কি বিন লাদেনের সঙ্গে কি করতে গেছিল, লুডো খেলতে গেছিল যখন অ্যাবোটাবাদে গিয়ে বিন লাদেনকে মেরেছিল, সেটা পরের প্রসঙ্গ। এবার ব্লিংকেন এবং আমাদের বড় জেঠু বাইডেন, তারা দুজনে মিলে ঠিক করলেন, অদ্ভুত ব্যাপার, উপমহাদেশে সাপে নেউলে ঝগড়া হবে, এই ভারত বাংলাদেশ সাপে নেউলে ঝগড়া করছে না। আচ্ছা শোনো, এবার শেখ হাসিনারও মাথায় বায়ু উঠে গেছে, সেও এরকম একটা জনপ্রিয়তাটা হারাচ্ছে, আমরা এই ব্যাপারটা ঘেঁটে দিই। এখন ব্যাপারটা ঘেঁটে দিলে অবশ্যম্ভাবীভাবে আওয়ামী লীগের পরে বাংলাদেশে যে আসবে, সেটা জামাত হোক বিএনপি হোক, তুমি চিন্তা করো আমেরিকা তার এই IPL-এর স্পন্সরশিপের মতো, এই যে ছাত্র মুভমেন্টটা বাংলাদেশে হয়েছে, খালি ওরা কোনো স্পন্সরের জার্সি পরেনি। ওরা যদি US-এর একটা যদি আমাদের KKR-টেকেআরের মধ্যে জার্সি করে দিত, ওরা একেবারে জার্সি পরে মাঠে নামতে পারত। ইট ইজ আ ট্রেন্ড, রিহার্স, সাপোর্টেড মুভমেন্ট ফ্রম ইউনাইটেড স্টেটস। তাদের উদ্দেশ্যটা কি, ভাই আপাতত আমার ইন্টারেস্টটা সার্ভ হচ্ছে, আমি এদের বাইল্যাটারাল রিলেশনশিপটা আমি ঘেঁটে দিই। আচ্ছা, তারপরে যে আমাদের একটা অবশ্যম্ভাবীভাবে একটা ফান্ডামেন্টালিস্ট অপারেশন হবে, কট্টর ইসলামিক একটা ক্যারেক্টার তৈরি হবে, আমার অসুবিধে কি, ভারতবর্ষের দোরগোড়ায় হচ্ছে। আমি তো অনেক দূরে, আমি তো ওয়াশিংটন ডিসিতে পড়ে আছি, আর তখন যদি গণ্ডগোল হয়, তখন আমি এসে তার মধ্যে সালিসি সভা বসাবো। আমার ইনফ্লুয়েন্সটা, গণ্ডগোল না হলে ইনফ্লুয়েন্স কোথায়, আরও গণ্ডগোল হোক, কিছু যদি এবার খুচরো খাজরা টেররিস্ট গ্রুপ তৈরি হয়, 2-4টে বন্দুক বেশি বিক্রি হবে, আর্মস বিক্রি হবে, এটাই তো ইন্টারেস্ট তাদের। সুতরাং এইবারে কি হচ্ছে, কেন আগামী 1.5 মাসটা ভেরি ক্রিটিক্যাল। আগামী 1.5 মাসটা ক্রিটিক্যাল কারণ এই যে ভোটে ওই খানিকটা আমাদের মহারাষ্ট্রে এবং হরিয়ানার ইলেকশনের মতো, এই যে ল্যাং খেয়ে গেল ডেমোক্র্যাটরা ইলেকশনে, ওরা এটাকে মেনে নিতে পারছে না।
এবং ওরা জানে যে ডোনাল্ড ট্রাম্প শান্তির দূত টুত কিচ্ছু নয়, ও শান্তির দূত না, ও হচ্ছে একটা বাণিজ্যিক ভূত। ও প্রথমে এসে ইউক্রেনকে বলবে, ভাই তোমরা যা করো আমি দূরে আছি। আজকে নেটো আমেরিকার পয়সায় ইউক্রেনের পিঠ চাপড়ে লড়াচ্ছে। ও প্রথমে এসে বলবে নিজের পয়সায় লড়ো, আমেরিকা পয়সা দেবে না। যেমনি আমেরিকা পয়সা দেবে না, 15 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে। ইউরোপে সবাই পকেট ফুটো। আজকে জার্মানি স্ট্রাগলিং, ফ্রান্স স্ট্রাগলিং, ইউকে স্ট্রাগলিং, কারও নিজের পয়সায় যুদ্ধ করার ক্ষমতা নেই। ফিনিশড। এবারে কি হতে চলেছে, যতক্ষণ না ডোনাল্ড ট্রাম্প আসছে, এবার ডোনাল্ড ট্রাম্প ডেফিনেটলি এসে, ডোনাল্ড ট্রাম্প কি ও কি দেবদূত নপদ থেকে আসছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ও ঘর পোড়া গরু। ও এখানে আবার দি আপরাইজিং অফ আ র্যাডিক্যাল, হি ইজ এগেনস্ট পলিটিক্যাল ইসলাম। হ্যাঁ, আজকে বোধহয় কট্টরপন্থী কিছু হিন্দুত্ববাদী যত মোদির ক্যাবিনেটে আছে, ততজন আবার ট্রাম্পের ক্যাবিনেটেও আছে। হিন্দুদের অত্যাচারিত হতে দেব না মন্তব্য করেছিলেন যে তারপর থেকে। হ্যাঁ, আর বিশেষ করে যখন তুলসী গাবার্ড, রামাস্বামী, অ্যাশ প্যাটেল এদের মতো লোকেরা আসবে, তারা ডেফিনেটলি কিছুটা নোট নেবে ওইখানে। তো এবারে ইউএসের বর্তমানে এই সময়টা ইউএসএ কি করছে, যাতে যুদ্ধ জানে অবশ্যম্ভাবে ইউক্রেন যুদ্ধ পয়সার অভাবে বন্ধ হয়ে যাবে, তারা কোত্থেকে তার পকেট থেকে ক্রেডিট কার্ড দিয়ে 3টে মিসাইল কিনে একে দিয়ে গেল, ইন্টারকন্টিনেন্টাল মিসাইল নাকি। ভাই তুমি যুদ্ধটা শেষ হয়ে যাবার আগে কালী পটকা ফাটানোর মতো 3টে ইন্টারকন্টিনেন্টাল মিসাইল জেলেনস্কিকে দিয়ে গেল। তুমি যেরকম বাজি কিনে দাও কালী পুজোয়, ও কতগুলো বাজি কিনে দিল, তুমি গিয়ে রাশিয়ার খাড়ে ফেলো বলে। ঠিক সেই রকম ও এখন ইন্ডিয়াকে প্রভোক করবে, এবং নানানভাবে প্রভোক করবে। বিকজ আজকে এই যে দ্য লাস্ট ডেজ অফ ডেমোক্রেটিক গভর্নমেন্ট যে আছে, আমাদের যারা ওই কি জানি বলো তোমরা, ওই বিরোহী দেবদাসের মতো, যারা ভোটে গিয়ে একেবারে কমলা হ্যারিস এবং টনি ব্লিংকেন যে যাকে জড়িয়ে একেবারে বিরহে ছটফট করছে, ওই নায়িকারা হয় না যে খুব মানে নায়িকে প্রেমিকা ছেড়ে চলে গেছে, খোঁচা খোঁচা দাড়ি হয়ে গেছে, মুখ দিয়ে থুতু বেরোচ্ছে, সেই দেবদাস সে মদের নেশায় ভরে আছে। এরা হচ্ছে এরকম মাতাল বিরোহী দেবদাসের মতো। ওরা এখন যে কোনো ছলে বলে কৌশলে ইন্ডিয়াকে প্রভোক করবে, বিকজ দে ওয়ান্ট অ্যান এক্সট্রিম রেসপন্স ফ্রম ইন্ডিয়া। তাহলে ব্যাপারটা আরও ঘেঁটে গেল। ব্যাস, যত ব্যাপারটা ঘেঁটে গেল, ওরা রেজলিউশন কেউ চায় না, আমি ঘেঁটে দিয়ে গেলাম। এবং ঘেঁটে দিয়ে গেলে যেমন তোমার মাথা না ধরলে মাথা ধরার ওষুধ বিক্রি হবে না, তো তারা আর একটা, এখন ধরো ইসরায়েল, ইরান, হামাস, হেজবুল্লাহকে ঠেঙিয়ে এমন একটা অবস্থা করেছে যে ইরানের এখন মানে পাথর ছোঁড়ারও অবস্থা নেই ইসরায়েলের দিকে। সবাই মনে করতে এতদিন ইরান, হ্যাঁ, শিয়া শক্তি কি সাংঘাতিক, হেজবুল্লাহ কি সাংঘাতিক শক্তি, কান মুলে ঠেঙিয়ে পেজার বম্বিং করে তাদের গিয়ে তারা যে কটা জেনারেলকে ইরান অ্যাপয়েন্ট করে, প্রত্যেকটাকেও 3 দিনের মধ্যে এলিমিনেট করে দেয়, ঠান্ডা হয়ে গেছে। সুতরাং ইসরায়েলের ঠ্যাঙানি খেয়ে আগামী 1 বছর মিডল ইস্টার্ন ওয়ারফেয়ার উইল বি সেটেলড। সৌদি আরেবিয়া হচ্ছে একেবারে মানে তেলের দালালের দেশ, জীবনে কারোর সঙ্গে যুদ্ধ করেনি, করবেও না। ও তেলের পয়সা আর ট্যুরিজমের পয়সায় ও থাকবে। তাহলে একটা তো জায়গা চাই যেখানে আমেরিকান আর্মস ইন্ডাস্ট্রি কোথায় বিক্রি করবে। সুতরাং আগামী 1.5 মাস ইজ দ্য টাইম যেখানে ওরা চাইবে যে আমাদের ইনস্টিগেট করে কোনো একটা র্যাশ অ্যাকশন ভারতবর্ষের থেকে হোক। তাই সেই কনটেক্সটে তুমি যদি যখন হিটলার 1940-এর সময় রাশিয়াকে আক্রমণ করেছিলেন, হিটলারের ধারণা ছিল রাশিয়ায় গমের ক্ষেত, বড় বড় শহর স্ট্যালিনগ্রাড, পিটার্সগ্রাড, ওখানে গেলে আমি সোনা দানা স্যান্ডেলিয়ার, আমার সৈন্য ওখানে 1 বছর বসে বসে একেবারে বাটার নান করে খাবে, এত গম আছে ওখানে। কিচ্ছু পায়নি। কেন? ওরা সব জ্বালিয়ে দিয়ে চলে গেছিলো। সেটাকে বলে স্কচড আর্থ পলিসি।
তুমি যখন হেরে যাও, তুমি হেরে যাবার আগে তোমার জায়গাটা ছাড়খাড় করে দিয়ে যাও। ডেমোক্র্যাটরা, দ্য নেগেটিভ ডেমোক্র্যাটরা এখন সাবকন্টিনেন্টে সেই স্কচড আর্থ পলিসি খেলছে, যে ইস্টার্ন সাবকন্টিনেন্ট এখন জ্বলুক, এবং ইস্টার্ন সাবকন্টিনেন্ট জ্বললে তারা সে তাড়িয়ে তাড়িয়ে, তুমি যেরকম কদিন বাদে আইপিএল হবে, অকশন হলো, আমি তুমি ছোটোখাটো চুনোপুটি লোক, আমরা আইপিএলে 4-6 দেখে আনন্দ পাই। এই কামালা হ্যারিস, বাইডেন আর ব্লিংকেন বসে বসে এই আইপিএলের খেলা দেখার মতো তারা আমাদের এই অভাগা বাঙালি নিজেরা, মানে সেই রবীন্দ্রসঙ্গীত চুলোয় যাক, পয়লা বৈশাখ চুলোয় যাক, নিজেদের মধ্যে সেই এক সময়কার সাংস্কৃতিক ঐক্য চুলোয় যাক, তারা একজন কেউ নামাবলী গায়, কেউ ধর্মের গায়, এই যে আমরা একের অপরের ওপর খামচাখামচি করব, তারা এই সিনারিওটা তারা তাড়িয়ে তাড়িয়ে খাবে। এবং কিছু বুদ্ধিহীন বাংলাদেশি মৌলবাদী, দে আর ভিক্টিমাইজিং দেম। আমাদের যেটা মনে রাখতে হবে, একটা দেশের 17 কোটি মানুষের মধ্যে সবাই মৌলবাদী নয়। আমাদের সেই দেশের যারা সৎ বুদ্ধি সম্পন্ন মানুষরা আছেন, যারা আজও চায় মানুষের ধর্ম থাক, মানুষকে খেয়ে পড়ে বেঁচে থেকে তার চিকিৎসা করে ঠিক করে থাকতে হবে, যারা মানুষকে মানুষের মতো বাঁচিয়ে রাখতে চায়, আমাদের সেই বাংলাদেশি ভাই বোনদের সঙ্গে, সেই বাংলাদেশি নাগরিকদের সঙ্গে আমাদের কানেকশন রাখতে হবে। আর অবশ্যই আজকে 20%, আজকে যে 8% কি 7% মাইনরিটিরা আছেন, যারা আজকে ভারতকে জ্ঞান দেবার চেষ্টা করছেন যে দিস ইজ ইয়োর, আমাদের অভ্যন্তরীণ ব্যাপার না, তোমরা আমাদের দোরগোড়ায় আছো। আজকে আমার পাশের বাড়িতে যদি আগুন লাগে, গায়ে গায়ে দুটো বাড়ি থাকে, আমি পাশের বাড়িতে আগুন লেগেছে বলে কখন আমার ছাদটা জ্বলবে তখন আমি জল ঢালবো, আই ক্যানট ওয়েট ফর দ্যাট। সুতরাং এখন অবধি আমরা যেভাবে মেজার্ড পদক্ষেপ নিয়েছি সেটা আমাদের নিতেই হবে। আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিকে রিয়্যাক্ট করতেই হবে, কিন্তু তার মানে কোনো রকম র্যাশ নিজার্ক রিয়াকশন নয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।